এবার নেপালের ভূমিকম্প বিধ্বস্ত খবর। নেপালের প্রত্নতাত্ত্বিক নগরী ভক্তপুর ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে এখন ধ্বংসস্তূপ। এখান থেকে উদ্ধার হয়েছে ৩০০-রও বেশি মরদেহ। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। ভূমিকম্পের পর বেশ কদিন কেটে গেলেও এখনও থামে স্বজন হারানোদের কান্না। দূর থেকে দেখে মনে হতে পারে কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটি, অথবা কোনো পরিত্যক্ত নগরী। কিন্তু না, নেপালের ঐতিহাসিক নগরী ভক্তপুরের চিত্র এটি। 25 এপ্রিলের ভূমিকম্পে নেপালের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা। ভূমিকম্পে ঘরবাড়ি ভেঙে গেছে, এখন টাকা পয়সাও নাই, কি যে করব কে জানে। শুধুমাত্র ভক্তপুর থেকে এখন পর্যন্ত উদ্ধার হয়েছে ৩০০-রও বেশি মৃতদেহ। এখনও নিখোঁজ অনেকেই। ভূমিকম্পের পর কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও কাটেনি স্বজন হারানোর বেদনা। ভক্তপুরের এই ধ্বংসস্তূপ থেকে আসলে বোঝা যাচ্ছে নেপালে কি পরিমাণ ভয়াবহ ভূমিকম্প হয়ে গিয়েছে, এবং এ থেকে আসলে শেখারও একটি বিষয় রয়েছে। কারণ বাকি যে ভবনগুলো ভক্তপুরে দাঁড়িয়ে আছে সেই ভবনগুলোতে আমরা দেখেছি ফাটল, এবং যে কোনো মুহূর্তে এর চেয়ে কম ভয়াবহ ভূমিকম্পের ফলেও আরো বেশি মৃত্যুর আশঙ্কা রয়েছে ভক্তপুরে। ভক্তপুরের অধিবাসীদের চোখে মুখে এখনো রয়েছে আতঙ্ক। কয়েক ঘন্টা পর পর এখনো কেঁপে কেঁপে উঠছে পুরো নেপাল। যে কয়েকটি ভবন ভক্তপুরে এখনো দাঁড়িয়ে আছে, যে কোনো সময় মৃদু ভূকম্পন সেগুলোকেও ধূলিসাৎ করে দিতে পারে। আর তাই নিজেদের বেঁচে থাকা সহায় সম্বল নিয়ে যে যেদিকে পারছেন ছুটে চলেছেন। যখন ভূমিকম্প শুরু হয় আমার পুরো পরিবার তখন বাড়ির ভেতরে। আমরা বেরিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই এটা ভেঙে পড়ল। এখন আমরা ভক্তপুর ছেড়ে আমার ভাইয়ের বাড়িতে উঠেছি। ভক্তপুরের মতো ইট বালির তৈরি পুরাতন এমন অনেক শহর রয়েছে নেপালে। দ্রুত সতর্ক না হলে হয়তো নেপাল জুড়ে ঘটতেই থাকবে একের পর এক ভক্তপুরের ঘটনা। অনুপম দেব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভক্তপুর, কাঠমান্ডু। এ বিষয়ে কথা বলতে নেপালের কাঠমান্ডু থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম দেব। অনুপম, আমরা জানতে চাইব যে এখন উদ্ধার তৎপরতার কি পরিস্থিতি? জাহিদ, আমরা এই মুহূর্তে নেপালের যে আর্মি হেডকোয়ার্টার আছে সেই হেডকোয়ার্টারে অবস্থান করছি, এবং আমার পেছনে যে তাঁবুটি রয়েছে সেখানে আসলে কিছুক্ষণ আগেই নেপালের সেনাবাহিনীর যে প্রধান আছেন গৌরব, তিনি একটি সংবাদ সম্মেলন করছিলেন, এবং সেই সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক গণমাধ্যম এবং নেপালের গণমাধ্যমের সবাই এখানে উপস্থিত ছিলেন। আমরাও এখানে উপস্থিত আছি। আপনি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলনটি শেষ হয়েছে এবং এখন প্রশ্নোত্তর পর্ব চলছে। তো সেখানে যেটি বলা হয়েছে যে এখন পর্যন্ত প্রায় 5,500-এর মতো মরদেহ উদ্ধার করা হয়েছে নেপালের যেসব ভূমিকম্প ক্ষতিগ্রস্ত এলাকা, এবং তারা যেটি ঘোষণা দিয়েছেন যে আজকে পর্যন্ত চলছিল নেপালের যে উদ্ধার অভিযান, সেই উদ্ধার অভিযানের প্রথম পর্যায়ে, অর্থাৎ সেটি ছিল কুইক রেসপন্স তারা বলছেন, এবং আজকে থেকে কিন্তু দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে এখন থেকেই, এই সংবাদ সম্মেলনের পর থেকে, এবং সেটিকে তারা বলছেন সার্চ এন্ড রেস্কিউ। এবং এটির কারণ হিসেবে তারা দেখিয়েছেন যে ভূমিকম্পের ঘটার পরপরই নেপালের সেনাবাহিনী সেটির প্রায় 90% জনবল তারা নিয়োগ করেছিলেন কুইক রেসপন্স হিসেবে এবং উদ্ধার অভিযান চালানোর জন্য। এবং এখন যেসব এলাকায় ভূমিকম্পের কম ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, এবং যেসব এলাকায় অবস্থা মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে, সেই সব এলাকা থেকে যেসব এলাকায় ভূমিকম্পের মতো ক্ষতিগ্রস্ত বেশি, যেমন কিছুক্ষণ আগে সংবাদে আপনারা শুনছিলেন আমি ভক্তপুরের কথা বলছিলাম, এইরকম যেই জায়গাগুলো আছে সেসব জায়গায় সেনাবাহিনীর সদস্যদের পাঠানো হবে, এবং সেখান থেকে আসলে দ্বিতীয় পর্যায়ে শুরু হবে। তারা বলছেন যেহেতু এখনো ঘটনার পর 7 দিন পেরিয়ে যায়নি, এখনো আসলে অনেক জায়গাতেই জীবিতদের সন্ধান পাওয়ার একটি সম্ভাবনা রয়ে গেছে, এবং আমরা যতদূর জানি গতকালও আমরা বিভিন্ন জায়গা থেকে বেশ
বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তো আজকে থেকেই আসলে সেই দ্বিতীয় পর্যায়টি শুরু হচ্ছে এবং তারা জানিয়েছেন প্রায় 25টি দেশ, যার মধ্যে বাংলাদেশও আছে, বাংলাদেশের একটি মেডিকেল টিম আছে, সেই 25টি দেশ তাদের কারিগরি দক্ষতা এবং যেই অন্যান্য ধরনের দক্ষতা আছে সেগুলো নিয়ে তারা সেখানে যোগ দিবেন। জাহিদ, এখানে বাংলাদেশের যিনি মেডিকেল টিমের প্রধান আছেন তিনিও উপস্থিত আছেন, আমি তার সাথে একটু কথা বলছি। কর্নেল ইউনুস আমার সাথে উপস্থিত আছেন। কর্নেল ইউনুস, আজ থেকে তো বলা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে শুরু হলো, তো সেই দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশ কিভাবে সহায়তা করছে নেপালের সেনাবাহিনীকে? এই মুহূর্তে দ্বিতীয় পর্যায়ে তারা যেটা পরিকল্পনা করেছে যে সার্চ অ্যান্ড রেস্কিউ এবং যে সমস্ত পেশেন্টের ইমিডিয়েট কেয়ার নেওয়া হয়েছে তাদের ডেফিনিটিভ কেয়ারের জন্য তারা সিলেক্টিভ কিছু হসপিটালকে তারা নির্ধারিত করেছে। এছাড়া অন্যান্য দেশ আপনি দেখেছেন যে 26টি দেশের মেডিকেল টিম অলরেডি এখানে ডিপ্লয়েড আছে। তাদের লেভেল 2 হসপিটাল, অ্যাডভান্স ট্রমা ম্যানেজমেন্ট হসপিটাল অলরেডি ডিপ্লয়েড ফ্রম USA, UK, Germany and other countries. So this is the second phase of the operation. At the same time, they have planned to control the epidemics and improvement of the sanitation. বাংলাদেশ সেখানে কিভাবে সহায়তা করছে? আমরা এই মুহূর্তে ইমপ্রুভমেন্ট অফ দ্য স্যানিটেশন, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, এগুলো সম্পর্কে আমরা স্বাস্থ্য শিক্ষা দিচ্ছি। আমরা যেখানে ডিপ্লয় আছি ওই এলাকায় আমাদের নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এছাড়া পানির বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করছি এবং যে সমস্ত রোগী এখনো আসছে তাদেরকে আমরা চিকিৎসা প্রদান করছি। এছাড়া তাদেরকে আমাদের মানসিক সাহস দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি যে বাংলাদেশ সেনাবাহিনী এইভাবেই কাজ করে যাবে। জাহিদ, আসলে আপনার কোনো প্রশ্ন আমি এই মুহূর্তে শুনতে পাচ্ছি না, কারণ আমার মোবাইল সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে নেপালের সর্বশেষ অবস্থা আমি জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত আমরা জানি বিভিন্ন জায়গায় যেই 26টি দেশের কথা বলা হচ্ছে, সেই 26টি দেশের যে ঐক্যবদ্ধ যেই তৎপরতা আছে, সেই তৎপরতায় বিভিন্ন জায়গায় উদ্ধার অভিযান চলছে এবং আমরা আজকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, দরবার স্কয়ার, ললিতপুর এবং আরো অন্যান্য সব জায়গায় কিন্তু এখন দ্বিতীয় পর্যায়টি যেটি বলছিলাম সেটি শুরু হচ্ছে এবং সেখানে ভারী যন্ত্রপাতি, আগে যেরকম শুধুমাত্র হাত ব্যবহার করে স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা চলছিল, সেখানে কিন্তু এখন ভারী যন্ত্রপাতিও ব্যবহার করা হচ্ছে। শুধুমাত্র জীবিত নয়, যারা চাপা পড়ে আছেন ধ্বংসস্তূপের নিচে তাদেরকেও উদ্ধারের জন্য এখন চেষ্টা চালানো হচ্ছে। জাহিদ। অনুপম, অনেক ধন্যবাদ। নেপালের কাঠমান্ডু থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম দেব। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি।